বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অফ কলেজ। আমন্ত্রণ জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 13তম অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়ের বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা এই পাঠ শিরোনামে। বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ। বাংলাদেশ সরকার প্রধানত বা মূলত দুটি উৎস থেকে আয় করে থাকে তার ব্যয় নির্বাহের জন্য। প্রথমটি হচ্ছে কর রাজস্ব, দ্বিতীয়টি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। আমরা কর রাজস্ব আলোচনায় চলে আসি। এর মধ্যে রয়েছে বাণিজ্য শুল্ক। আমদানি রপ্তানি দ্রব্যের উপর বাংলাদেশ সরকার যে শুল্ক পায় সেটি হচ্ছে বাণিজ্য শুল্ক। অপরপক্ষে আবগারি শুল্ক হচ্ছে শুধুমাত্র দেশে উৎপন্ন এবং দেশে ব্যবহার্য দ্রব্য সামগ্রীর উপর যে শুল্ক বা কর ধার্য করা হয় সেটি হচ্ছে আবগারি শুল্ক। মূল্য সংযোজন কর, এটি বাংলাদেশ সরকারের অন্যতম বড় আয়ের উৎস। 1991-92 সালের দিকে এটিকে বিক্রয় করকে একসাথে করে এটি নতুন করে প্রবর্তন করা হয়েছে মূল্য সংযোজন কর। অর্থাৎ ক্রেতা সাধারণ যখন কোনো দ্রব্য সামগ্রী কিনতে যায় তখন ওই তার ক্রয়কৃত দ্রব্যের সাথেই এই মূল্যটি সংযোজন করে দেয়া থাকে বলে সেটিকে মূল্য সংযোজন কর বা ইংলিশে সেটাকে ভ্যাট নামে আখ্যায়িত করা হয়। এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে মূল্য সংযোজন কর সর্বদাই পরোক্ষ হয়। এটি কেন হয়? যে মূল্য সংযোজন কর আসলে সরকার ধার্য করে বিক্রয়কারী প্রতিষ্ঠান কিংবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর, কিন্তু এই কর বিক্রয়কারী নিজে বহন না করে ক্রেতা সাধারণের কাছ থেকে আদায় করে নেয়। ফলে করাঘাত হলো একজনের উপর, কিন্তু করা পাত পড়ে গেল আর একজনের উপর। যার উপর ধরা হয়েছে তাকে দিতে হয় না বলে এই কর মূল্য সংযোজন কর সব সময় পরোক্ষ হয়ে থাকে, প্রত্যক্ষ হয় না। অপরপক্ষে ইনকাম ট্যাক্স, যার ইনকাম তাকেই দিতে হয়, তার উপরই ধরা হয় বলে সেটি সবসময় প্রত্যক্ষ হয়। এর সাথে আরও অনেকগুলো উৎস আছে যেগুলো থেকে বাংলাদেশ সরকার আয় করে থাকে। অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব আলোচনা করা সম্ভব নয়। এগুলো যেটা শিক্ষার্থীদের কাছে একটু বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা সেই অংশটুকুই শুধু আলোচনা করছি। আশা করি শিক্ষার্থীরা পাঠচর্চা করে বাকিটা অনুশীলন করে নেবে। এরপরে আসি আমরা কর বহির্ভূত রাজস্ব, যেমন লভ্যাংশ থেকে হতে পারে, বিভিন্ন খাতে মুনাফা থেকে হতে পারে, সরকার বিভিন্ন খাত থেকে সুদ পেতে পারে, রেলওয়ে সেক্টর থেকে বাংলাদেশ সরকারের আয় হয়, তার ও ডাক এর থেকে আসে, অনেক সময় লসও হচ্ছে ইদানিং সময়ে। টেলিযোগাযোগ, টোল ও লেভি, বিভিন্ন ব্রিজ কালভার্ট মেরামত করার পর টোল ও লেভি পেয়ে থাকে। লেভি বলতে আমরা যখন বুঝি সেটা যে হঠাৎ করে সরকার বিশেষ কোনো প্রকল্প যদি ধরে, এই প্রকল্প বাবদ সরকার জনগণের কাছ থেকে বাড়তি কিছু কর বা ট্যাক্স ধার্য করে, তখন সেটিকে লেভি বলা হয়। যেমন আমাদের বলা যেতে পারে পদ্মা সেতুর যে অতিরিক্ত খরচ হচ্ছে সেটার জন্য লেভি ধার্য করেছে সরকার। যখন কোনো ক্ষেত্রে জরিমানা করা হয় ব্যক্তি সাধারণকে, কিংবা ব্যক্তির কোনো জায়গায় জমি সম্পদ বাজেয়াপ্ত করে না হয় অপরাধের কারণে, দণ্ডবিধানের কারণে, তখন যে অর্থ পাওয়া যায় সেটিও রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হয়, সেটিও সরকারের আয়ের একটি অংশ। এবার চলে আসি আমরা ব্যয়ের ক্ষেত্রে। বাংলাদেশ সরকার প্রতিরক্ষার খাতে প্রচুর পরিমাণে ব্যয় করে থাকে। আমরা ছোট্ট একটি দেশ, আমাদের প্রতিরক্ষা খাতকে আমরা মজবুত করে রাখি, যদিও হয়তো চারদিক থেকে আক্রান্ত হলেও আমাদের করার কিছু থাকবে না। বড় বড় দেশগুলো চারপাশে আছে আমাদের, কিন্তু তারপরেও নিজেদের সুরক্ষা নিজেদের রাখতে হবে। প্রতিরক্ষা খাতে প্রচুর ব্যয় হয়ে থাকে। কৃষি খাতে ভর্তুকি বা সাবসিডি দিয়ে থাকে সরকার, সে খাতে ব্যয় হয়। স্বাস্থ্য খাতে ইদানিং সময়ে স্বাস্থ্য খাতের ব্যয় বেড়ে গেছে, হয়তো প্রয়োজনে আরও বাড়া হতে পারে।
মৎস্য পশুপালনের জন্য সরকার বিভিন্ন ক্ষুদ্র পেশাজীবী মানুষকে কিংবা ছিন্নমূল দরিদ্র মানুষকে মৎস্য পশুপালনের জন্য ঋণ প্রদান করে থাকে এবং ব্যয়ও করে থাকে। অপ্রত্যাশিত ব্যয়, যেমন হঠাৎ করে বন্যা দেখা দিল, ঘূর্ণিঝড় টর্নেডো আসলো কিংবা ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হলো, এই অনাকাঙ্ক্ষিত ব্যয়গুলো নির্বাহের জন্য অপ্রত্যাশিত ব্যয় নামক একটা খাত, আনএক্সপেক্টেড খাত একটা সৃষ্টি করা থাকে, যেটা সরকারের ব্যয়ের একটা অন্যতম প্রধান খাত হিসেবে চিহ্নিত হয়ে থাকে। আমরা চলে আসি এবার ব্যাংক সম্পর্কে আলোচনায়। ব্যাংক, আমরা জানি যে অর্থ নিয়ে কারবারকারী প্রতিষ্ঠানকে আমরা ব্যাংক বলে থাকি মুদ্রার কথায়। ব্যাংকের শ্রেণী বিভাগের দিকে চিন্তা করলে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষ আর্থিক ব্যাংক। আমরা এই সব ব্যাংকগুলোর কার্যাবলী অতি সংক্ষেপে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংক, আমানত গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক দেশের জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে। আমরা জানি এই আমানত 3 প্রকার: চলতি, সঞ্চয়, স্থায়ী। ঋণ প্রদান, বাণিজ্যিক ব্যাংকসমূহ ঋণ নিয়ে কারবার করে। এই ঋণটাই তার ব্যাংকের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে, যে সে যখন ঋণ প্রদান করে তখন উচ্চ হারে সুদ নেয়, যখন আমানত গ্রহণ করে তখন কম হারে সুদ দেয়। এই দুই সুদের মাঝামাঝি জায়গাটুকুই তার বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। এই মুনাফার উপরে বাণিজ্যিক ব্যাংক চলে বা টিকে থাকে। বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। যখন বাণিজ্যিক ব্যাংক কোনো চেকের মাধ্যমে, ড্রাফটের মাধ্যমে ব্যবসায়ীদের সহযোগিতা করে থাকে, তখন সেটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। বিদ্যুৎ বিল গ্রহণ এবং অন্যান্য শেয়ার বাজার, ডিবেঞ্চার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও এই বাণিজ্যিক ব্যাংক মানুষকে আর্থিক সেবা দিয়ে থাকে। আরও অনেক কাজ আছে যেগুলো তোমরা শিক্ষার্থীরা একটু পড়ে নিলেই পারবে, সেগুলো আমরা আলোচনায় আনছি না। কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা প্রচলন। দেশের কাগজি মুদ্রা প্রচলনের প্রধানতম দায়িত্ব হলো দেশের কেন্দ্রীয় ব্যাংকের। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ পাকিস্তান, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু ব্যতিক্রমটা হলো আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কিন্তু ব্যাংক অফ আমেরিকা নয়। দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম বলে। মুদ্রা প্রচলনের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। আর এইটাকে সরকারের ব্যাংক বলা হয়ে থাকে কেন? সরকারের আর্থিক বিষয়ে পরামর্শদাতা। বিভিন্ন সময়ে সরকার এই ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, কখনো সুদে, কখনো সুদবিহীনভাবেই, কখনো সরকারের সহযোগিতা করে থাকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এই কেন্দ্রীয় ব্যাংক, এবং সরকারের আর্থিক বিষয়ে পরামর্শদাতা হিসেবে কাজ করে। সকল ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে চলতে হয় বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। তার কেন্দ্রীয় ব্যাংকের কাছে অন্যান্য ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো তার রিজার্ভ একটা বিশেষ পরিমাণ, তার মূলধনের একটা অংশ, শতকরা 5% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কাজে অন্যান্য সকল ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি অনুসরণ করতে হয়, তার প্রদেয় নিয়ম নীতিমালা অনুসরণ করতে হয়, তেমনি করে শতকরা 5% তার অর্থের রাখতেও হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এবার আছে ঋণ নিয়ন্ত্রণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দেশের মানুষের কাছে যখন ঋণের পরিমাণ, মানে বাণিজ্যিক ব্যাংকগুলো হয়তো আর্থিক মুনাফার জন্য, একটু লাভের জন্য যখন বেশি পরিমাণে ঋণ ছেড়ে দেয় বাজারে বা দেশে, তখন দেখা দেয় দেশের মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়। মানুষের হাতে বা পকেটে প্রচুর টাকা পয়সা জমাতে হয়, ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যায়, অনেক টাকা দিয়ে কম জিনিস পাওয়া যায়, ফলে একটা অর্থনৈতিক মন্দাভাব সৃষ্টি হতে পারে। এই সময় তার রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে বা ঋণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে আসি মুদ্রাস্ফীতি ও সংকোচন নিয়ন্ত্রণ। যখন দেশে মানুষের কাছে টাকার পরিমাণ বেড়ে যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক তার রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিয়ে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। কিংবা কোনো কারণে সংকোচন দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক তখন সেটা রাষ্ট্রের অর্থব্যবস্থাকে স্থিতিশীল রাখার কার্যকর ভূমিকা পালন করে। বাজেট প্রণয়নে সরকারকে সহায়তা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বাজেট প্রণয়নের সময় সরকারকে বিশেষ পরামর্শ দিয়ে, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়ে তাকে বাজেট প্রণয়নে সহায়তা করে থাকে। আবার এটি তার গুরুত্বপূর্ণ কাজ, এই জন্যই আসলে সরকারের ব্যাংক বলা হয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকে। সর্বশেষ পর্যায়ের ঋণদাতা, আসলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় ঋণ দেওয়া,
কিন্তু যখন বাণিজ্যিক ব্যাংকগুলো যে কোনোভাবে অর্থনৈতিক সংকটে পড়ে যায়, বিশেষ স্বল্প সময়ের জন্য তার টাকা পয়সার প্রয়োজন হয়, অন্য কোনো উৎস থেকে যখন সে সংস্থান করতে পারে না, শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সে দ্বারস্থ হয় যে অল্প কয়েকদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য তার এত পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে, সেই টাকাটি সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা করে থাকে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে বলা হয়ে থাকে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা। যদিও সে ঋণ নিয়ে কারবার করে না, তবুও বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিশেষ প্রয়োজনে অর্থ সহায়তা করে থাকে বলে তাকে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয়ে থাকে। এছাড়াও রয়েছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, দেশের কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করার জন্য, কৃষিতে ভর্তুকি দেওয়ার জন্য, কৃষকদের ঋণ দেওয়ার জন্য, স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য, স্বল্পমেয়াদী ঋণ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে কৃষি ব্যাংক। আবার শিল্প খাতকে উৎসাহিত করার জন্য রয়েছে শিল্প ব্যাংক, এবং গ্রামীণ ব্যাংক বলে বিশেষ আর্থিক যে প্রতিষ্ঠানটি বলা হয়ে থাকে বিনা জামানতে, স্বল্প সুদে কিংবা সুদবিহীনভাবে আর্থিক সুবিধা দেওয়া হয় গ্রামের ছিন্নমূল তৃণমূল মানুষকে, সেটি অবশ্য প্রশ্নের দাবি রাখে। তারপরেও যে মহাজনদের হয়রানির হাত থেকে কিছুটা হলেও রক্ষা করে এবং মানুষের উপকার আসছে বলে আমরা বলতে পারি। এবার আমরা ক্লাস দীর্ঘায়িত না করে চলে আসি বাড়ির কাজে। আমরা কিছু বাড়ির কাজ দেবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলি যে এমন এক পরিস্থিতির মধ্যে আমরা আছি যা অস্বস্তিকর পরিবেশ। আমরা বাইরে বের হতে পারছি না, আমাদের ভালো লাগছে না, কোনো কিছুই বই ভালো লাগে না, বাড়ির পরিবেশ ভালো লাগে না, আমি মুক্ত বাতাস থেকে আমরা বঞ্চিত আছি। কাজে আমাদের পড়ালেখার একটা অনীহা সৃষ্টি হয়েছে। কিন্তু যেহেতু নবম দশম শ্রেণী, মানে আর কদিন পরেই হয়তো আল্লাহ দায়িত্ব যদি পরিবেশ ভালো পরিস্থিতি আমাদের অনুকূলে আসে, তাহলে এসএসসি পরীক্ষায় আমাদের অংশ নিতে হবে, বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। কাজে আমাদের প্রস্তুতিটা কষ্ট করে হলেও, অল্প করে হলেও একটু যোগাযোগ রাখতে হবে। আমরা যে বাড়ির কাজগুলো দিচ্ছি, সেই বাড়ির কাজের উপর পরীক্ষা নেওয়া হবে। তোমরা ভালো করে পড়বে। শুধু আমি না, আমাদের স্কুল ও কলেজের যত শিক্ষক যেই সব কাজগুলো দিচ্ছেন, সেগুলোর উপর পরীক্ষার ব্যবস্থা হবে। কাজে এগুলোকে আমরা যতটুকু সম্ভব অনুশীলন করব, চর্চা করব। না বুঝলে আবার টেলিফোন বা অন্য কোনো মাধ্যমে আমাদের কাছ থেকে জেনে নেওয়া যাবে। আমরা বাড়ির কাজে আসি এবার। প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে? 2, কেন্দ্রীয় ব্যাংকে কেন সর্বশেষ ঋণদানের আশ্রয় স্থল বলা হয়? 3, তুমি কি সরকারের ব্যয় বৃদ্ধির পক্ষে, যে সরকারের আরো ব্যয় হোক, অতিরিক্ত ব্যয় করুক, এটার পক্ষে কিনা মতামত দাও। মানে আমি যদি ব্যয় বৃদ্ধির পক্ষে হই, তাহলে বলবো এই কারণে আমি ব্যয় বৃদ্ধি করতে বলছি। আর যদি বলি যে না, ব্যয় সংকোচন করা প্রয়োজন, তাহলে কি জন্য সংকোচন করতে হবে, কিভাবে করতে হবে, সেটা দেখাতে হবে, যুক্তি তর্ক করে উপস্থাপন করতে হবে সেটাকে। আর যদি আমি ব্যয় বৃদ্ধির পক্ষেও যাই, কোন খাতে, উৎপাদনশীল খাতে, অনুৎপাদনশীল খাতে, নাকি কিভাবে ব্যয় বৃদ্ধি করতে হবে, কোন খাতে করতে হবে, সেটা একটু বিশ্লেষণ করে বুঝিয়ে বলতে হবে। 4 নম্বর ছোট প্রশ্ন এটি, মূল্য সংযোজন কর কেন সবসময় পরোক্ষ কর হয়? আমরা উপরের আলোচনায় একটু করে এনেছি, সেটি খেয়াল করলেই এর উত্তর পারার কথা। আশা করি তোমরা খেয়াল করবে, এটা ক্লাসটা দেখবে, যেহেতু এখন আমরা সরাসরি অংশ নিতে পারছি না ক্লাসে, এবং আমাদের বাড়ির কাজগুলো প্রস্তুত করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সবাইকে